শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। হাসিনা প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। আর এই অবস্থায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে বিচার করে ফাঁসি দেওয়ার জন্য দেশে ফেরত দেওয়ার দাবি করছে এবং একই সঙ্গে আমেরিকা ভারতের উপরে চাপ সৃষ্টি করছে যাতে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে অর্পণ করে। লাগাতার যুদ্ধ থেকে হিন্দুদের উপর হামলা, পাল্টা হাসিনা নিয়ে এবার চাপ বাংলাদেশে। এখন লাখ টাকার প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে, অথবা আমেরিকা যদি ভারতের উপরে চাপ তৈরি করে তাহলে সেই চাপ সামলানোর ক্ষমতাটা কি আজকের ভারতের আছে? শেখ হাসিনাকে ভারত থেকে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং পুলিশ ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট হাসিনার বিরুদ্ধে জারি করবে। ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ, পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজত ইসলামের হত্যাকাণ্ড, হেফাজত ইসলামের উপরে 2013 সালে যে ম্যাসাকার চালানো হয়েছিল, মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। দেখেন, যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো 2-4-5 বছর পরে বাংলাদেশে আরো একটা গণবিক্ষোভ হবে। জানিয়ে দেবো এইমাত্র হাতে থাকা সর্বশেষ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু প্রথমে দেখতে পারবেন। দর্শক, শুরুতে যে অংশগুলো শুনেছেন, শুনে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমরা বেশি সময় নষ্ট করব না, দেরি না করে চলুন লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের শেখ হাসিনা তিনি 100-র ভিতরে 100% ফিরে আসবে বাংলাদেশে পুরানো রূপে। আসুন আপনাদেরকে আমি বিশেষ একটা ভিডিও দেখাই। এই ভিডিওর আকার ইঙ্গিতে এবং কথার লজিকে সবকিছুই আপনাদের সম্পূর্ণভাবে মনে করেন পরিষ্কার হয়ে যাবে আশা করি। চলুন তাহলে শুরু করি। যে আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না। আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার 4 তারিখে বললেন আপনার সোলজারদের ডু নট ফায়ার এন্ড ডু নট গো এগেইনস্ট ইউর পিপল, এইরকম আমাদের বলার কেউই ছিল না। আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানানো হয়েছে, দানব থেকে এখন মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আইল ট্রাই লেভেল মাই লেভেল। কিন্তু এইটা কিন্তু খুব বড় চলেছিল। সেকেন্ড চ্যানেল ছিল আপনার বিজেপি। আপনি নিশ্চয়ই জানেন আমি বিজেপিকে একটি কথা বলছি যে 15 বছর অনেক টুইট দেখিয়েছো, ফেলানি লাশ ঝুলেছিল, তোমরা ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছো, নাও ফরগেট ইট, অনেক হয়েছে, এখন পিঠ দেখাবার সময় নাই। এখন ইউ রিপ্লাই, তারা যদি তোমাকে একটা গুলি মারে, তোমার হাতে গুলি আছে, তোমার হাতে রাইফেল আছে, ইটস নট ফর কিলিং পিপল, ইটস টু প্রোটেক্ট দ্য বর্ডার। এবং একটা মারলে দুটো মারো, হ্যাঁ না, এগুলোকে আপনি এখন রেকর্ড খুঁজে পাবেন। এবং ঠিক তার পরের দিন বিজেপি অন্য একটা রূপে বর্ডারে ছিল, সেই থেকে এখনো তারা ওরকমই আছে। তো এই চ্যালেঞ্জগুলো ছিল, আরো চ্যালেঞ্জ ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল। বলছে আস্তে আস্তে ইনশাল্লাহ আমি এগুলো করবো, ইউনিফর্ম বদলাই দেবো। আপনার পুলিশ কমিশন ওরা চাইছে ডেফিনেটলি পুলিশ কমিশন হবে। তারা শুধু এটুকু বলবো, আমরা কোনো পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না, আমাদের একটা কমিশন, হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেবো, ওনারা আমাদের লুক আফটার করবে, ওনারা আমাদের বিচার করবে। আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন, তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো। আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি না? ওই সময় তো আমি এই কথাটা বলছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেক একই কথা বলেছে। আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে। আমি পুরো জিনিসটাই আসে, আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে। তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, হ্যাঁ, লোকজনকে আপনারা ফেস করুন, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা অত ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অন্যায় করেছে, এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস। এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি। 15 বছরে আমি যাদের সাথে ছিলাম, পুলিশ বলেন, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, 15 বছরে এভরিবডি ওয়াজ দেয়ার ম্যান, এভরিওয়ান। এখন আমার সেই কথাটা অনেক লম্বা কথা ছিল, সেই কথাটা আমি কি বলবো, আপনি তো মিডিয়াতে আছেন, আমার বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই। আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি বিভিন্ন মিডিয়াতে, আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে। আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস করতেছেন। তবে কেউ যারা কিছু বলার, তারা তো কেউ নানা ধরনের কথা বলতেই পারে, কিন্তু আমি আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য নাকি এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু অনেক কাছ থেকে শুনেছি, আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং।
হয়তো অনেকে শুনেই আমি কি সেইটাই হয় আর বেশিরভাগ সময় anyway I've forgotten that না ঠিক আছে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। মহিউদ্দিন, আমি আপনাকে একটা কথা বলি, জি একটা জাস্ট সরি আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং আমাদের একটা সংস্থা। আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, I can't do party politics, I will never do it. আমি সেই সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি এটা ফরছি। আমি একটু জনাব মাসুদ কামালের কাছে যেতে চাই। জনাব মাসুদ কামাল, আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন? মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন, দায়ী করছেন যে এটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত 30, 35, 50 বছরে তার জন্য দায়ী করা যায়। কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা, খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর, ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি? আচ্ছা ধরেন আমি একটা আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। সরি, ধরেন আমার ছেলে স্কুলে যায়, সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ হলো, অঙ্কে মনে করেন সে 100-র মধ্যে 35 পেল অথবা 40 পেল। আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে। আমি কার উপর বেশি রাখবো? আমার ছেলের উপরে, যাকে আমি বেশি ভালোবাসি, যার উপর আমার বেশি প্রত্যাশা, তার উপর আমি ক্ষুব্ধ হবো না? হবো তো। আমি আমার সন্তানকে আরো 50 বছর পরে কি করবে, 20 বছর পরে কি করবে, আমি তো সেটা নিয়ে চিন্তিত। কাজে আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি, তোমার কাছে আমার এত এত প্রত্যাশা, তো তুমি কেন বাবা খারাপ করছো, এটা বলবো না? কিন্তু আমি আপনাকে বটম লাইনটা বলি, আমি ডক্টর ইউনূস সরকারকে নিঃশর্তভাবে ভালোবাসি, প্রথম দিনও ভালোবাসি, আজকেও ভালোবাসি। কারণটা কেন? তাদের চেহারা খুব ভালো এই জন্য না, তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়ার, নিজের মতো করে একটা নিয়ম তৈরি করার, যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারের জন্ম এই দেশে হবে না। আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি। তো যখন আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না, হয়তো বলো পরীক্ষা যখন হয়নি, হ্যাঁ হয়নি, আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিস করে গেম খেলছে, তার উপর আমি ক্ষুব্ধ হবো না? হবো। তুমি তোমাকে খারাপ করতেছো, কিন্তু সেই জায়গাটা আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না। আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন, সবগুলি সত্য হয়েছে, আমি বলেছি কিন্তু ওনাদেরকে, এবং আমি আজকেও বলবো কিছু কথা, আপনি মিলিয়ে নেন। যেমন আজকে আমি একটা কথা বলে রাখি, যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি, শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে। তারা সেই পদক্ষেপগুলো নিয়েছে কখন? যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচই শুরু হয়ে গেছে তখন। এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে, এই যে আমাদের সড়কগুলি আছে, বর্ষাকাল কিন্তু এখনো চলছে, সড়কগুলি কিন্তু ভাঙা। দেখেন আগের যে সড়ক ছিল, আগের সরকার কি করতো, এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি 1 বছরের একটু আগেই ভেঙে যায়। তাহলে এমন ভাবে মেরামত করতো, টাকা নিতে অনেক চুরিচামারি করতো, কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায়। তাদের এই মেরামতগুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয়, আর তাদের বিপুল লাভ হয়। এবং সড়কগুলি কিন্তু ভাঙবে, আমি এখন থেকে সতর্ক করছি, এই সড়কগুলো আপনারা ঠিক করেন। দেখবেন যদি ঠিক না করে আর 3 থেকে 4 মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না। এখন আমি বলবো না কামাল ভাই, সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি। আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন, এখনো কাজ করছেন নানা রকম ভাবে। আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি। আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন, এটা আরেক ধাপ বাড়ে। আপনি তো খুব ভালো করে জানতেন যে জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক, সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ, সরকারের দায় সেখানে অনেক কম। কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি, আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন? আচ্ছা, দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো? এটা তো দ্রব্যমূল্য পাঁচটা বস্তু, এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা, এটা কার ব্যর্থতা? বাজার তো চাহিদা, দ্রব্যমূল্য বাড়লে এটা কার ব্যর্থতা? আচ্ছা, দ্রব্যমূল্য বেড়ে গেল কি কারণে বাড়লো, সেগুলি না হয় আপনি যদি খুব শার্প হন, আমি যদি খুব শার্প হই, আমি যদি খুব কানেক্টেড থাকি, আমি হয়তো আইডেন্টিফাই করতে পারবো যে ওর কারণে বাড়ছে। এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে, এটা কার করতে হবে? সরকারকে এটা করতে হবে। সরকার যখন একজন যে চেয়ার দেখেন, এই ব্রিগেডিয়ার সাখা হোসেন, উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন, এরা কিন্তু ওখানে ছিলেন না। যখন উনি না ছিলেন তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল না, তখন উনি হাজার বললেও কিছু হতো না। কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন, তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ার পরিণত হলো। এখন ওনার দায়িত্বটা কি? হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে,
আর যদি বলে যে আমি লিগেসি নিয়ে আসতেছি, আওয়ামী লীগ আমলের হয়েছিল, আমি কি করব, তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয়তো দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলো ব্যবহার করতে জানেন না। কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে, আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশনে তাদেরকে বলি, তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন, সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক, এটা একটা সিস্টেম তারা দাঁড় করাইছিল। এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে, যেটা নানাভাবে দুর্নীতির মরিচা পড়া, অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া, সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে? মানে আমি জানতে চাচ্ছি আসলে, মানে এটা আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন, তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে এই কাজ করেন বলছিলাম? কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন? কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন? আমি একটা কথা আপনাকে বলি শুনেন, 4 অগাস্ট মানে 12টা 1টা 2টা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অথবা আধ্যাত্মিকভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল? চাইনি। আচ্ছা শুনে না, দেখতে হবে না, আসলে লাইভে তো সবকিছু আসলে চাইলেও মনে করেন বলা যায় না, শুনলেনই তো। কিন্তু আকার ইঙ্গিত গুলা একটু খেয়াল করছেন তিনি কি বোঝাতে চাচ্ছিল এবং এইখানে সম্পূর্ণ কথাটা কি হয়েছে? আমি আসলে লং করবো না, দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। শেখ হাসিনা প্রথমে লন্ডনের কাছে তার রাজনৈতিক শরণ চান, কিন্তু লন্ডন নিজেই এমন ভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে যে তাকে রাজনৈতিক শরণ দিতে অস্বীকার করে। আর এই অবস্থায় আমেরিকা সম্প্রতি শেখ হাসিনার ভিসা বাতিল করে দেওয়ার মাধ্যমে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বার্তা দিয়ে দিয়েছে যে আমেরিকার অক্ষে যে সমস্ত দেশ রয়েছে তারা যাতে কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে রাজনৈতিক শরণ না দেয়। সেই দিক থেকে খেয়াল করলে কোনো ইউরোপীয় দেশ বা কানাডা তাকে এখনই আশ্রয় দেবে বলে মনে হচ্ছে না। আর ফিনল্যান্ড, যে দেশের কাছে রিসেন্টলি শেখ হাসিনা রাজনৈতিক শরণ চেয়েছেন, সেখানেও তার রাজনৈতিক শরণ পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম, কারণ ফিনল্যান্ড এখন প্রো ওয়েস্ট দেশ হিসেবে বেশি পরিচিত। মধ্যপ্রাচ্যেও কিছু দেশ রয়েছে যেমন দুবাই, আরব এমিরেটস, কাতার, তাকে রাজনৈতিক শরণ দেবে কিনা এখনো কিন্তু সেই বিষয়টাও স্পষ্ট হয়ে ওঠেনি। আর তাই আপাতত শেখ হাসিনার যাওয়ার জন্য কিন্তু সেই রকম নিরাপদ কোনো আশ্রয় নেই। আমার মতে শেখ হাসিনা চাইলে রাশিয়ায় চলে যেতে পারেন, কারণ রাশিয়া এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম নেতিবাচক বিবৃতি দেয়নি। সুতরাং রাশিয়া তার জন্য কিন্তু একটা বিকল্প হতেই পারে, যদিও চীনও তার কাছে একটা বিকল্প হতে পারে, তবে আমি মনে করি না যে চীন এই বিষয় নিয়ে খুব একটা আগ্রহী হবে। অতএব এখনো পর্যন্ত আজকে যে সময় আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই সময় পর্যন্ত শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছেন, নিরাপদভাবে রয়েছেন এবং যত্নে রয়েছেন। এখন কথা হলো, সম্প্রতি আমেরিকান মিডিয়া দাবি করছে যে ভারত শেখ হাসিনাকে আমেরিকার হাত থেকে নাকি রক্ষা করছে। ওয়াশিংটন পোস্টের একটা নিবন্ধে খোলাখুলি ভাবে বলা হয়েছে যে ভারত আমেরিকাকে চাপ দিচ্ছে শেখ হাসিনার প্রতি নমনীয় হওয়ার জন্য। এখন এটা শুধুমাত্র ওয়াশিংটন পোস্টের একটা নিউজ, ভারত আদতেও এরকম কোনো কথা বলেছে কিনা তার কিন্তু সেই অর্থে কোনো প্রমাণ নেই। তবে একথা সত্যি, গত কয়েক দশকে যে বা যারা আমেরিকার বিরুদ্ধে কথা বলেছেন তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। উদাহরণস্বরূপ ইমরান খান আমেরিকার বিরুদ্ধে কথা বলার পরেই কিন্তু কারাগারে আছে। যদিও আমি বলছি না যে আমেরিকা তাকে কারাগারে পাঠিয়েছে, কিন্তু আমাদের চোখের সামনে কিন্তু এই ঘটনাটা ঘটলো। গদ্দাফির মতো নেতাদের ক্ষেত্রেও আমরা চরম উদাহরণ দেখেছি, শেখ হাসিনার ক্ষেত্রেও কিন্তু এর কোন রকমের ব্যতিক্রম হয়নি। ওয়াশিংটন পোস্ট দাবি করছে যে ভারতীয় লবিং এর পরে ওয়াশিংটন শেখ হাসিনার প্রতি কোন রকম ভাবে কিন্তু সুর নরম করেনি, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্য পরামর্শদাতা ইঙ্গিত দিয়েছেন যে প্রত্যাবর্তন চুক্তির অধীনে ভারতকে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে। সুতরাং শেখ হাসিনার মামলা এখনো কিন্তু শেষ হয়নি, আরো অনেক রকমের ঘটনা ঘটা বাকি আছে বলেই আমার মনে হচ্ছে। এটা কেন বলছি? কারণ 1971 সালের যুদ্ধের পরে এই প্রথমবার জাতিসংঘ একটা ফ্যাক্ট ফাইন্ডিং দল বাংলাদেশে পাঠাতে পারে। তাদের কাজ হবে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায় কিনা সেটা বাংলাদেশে গিয়ে খতিয়ে দেখা। কারণ বাংলাদেশিরা দাবি করছে যে শেখ হাসিনা একটা বিশেষ কারাগার তৈরি করেছিলেন যার নাম আয়না ঘর। এই আয়না ঘরটা কি আমি বলবো, তার আগে বলি যারা বিক্ষোভকারী এবং শেখ হাসিনার বিরোধী তারা দাবি করছে যে শেখ হাসিনা তার বিরোধী পক্ষের অনেক নেতাকে গোপন কারাগারে বন্দী করে অমানবিক অত্যাচার চালাতো, যেটা আয়না ঘর নামে পরিচিত। এখন ব্যক্তিগতভাবে আমি যখন গুগলে গিয়ে এই আয়না ঘর লিখে সার্চ করলাম, তখন উইকিপিডিয়াতে কিন্তু এই আয়না ঘরের অস্তিত্ব পাওয়া গেল। উইকিপিডিয়াতে বলা আছে যে যেখানে শেখ হাসিনা তার বিরোধী পক্ষের অনেক মানুষকে নির্বিচারে আটকে রাখতেন, গুম খুন করতেন এবং অমানবিক নির্যাতন করতেন। এখন জাতিসংঘের দল বাংলাদেশে গিয়ে তদন্ত করবে যে সত্যি এমন কোন আয়নাঘর ছিল কিনা এবং শেখ হাসিনা সেখানে কতজনকে বন্দী করে রেখেছেন, কতজনকে গুম খুন বা হত্যা করেছেন, সেখানে সত্যি কোনো যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে কিনা সেটাকেও খতিয়ে দেখা হবে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার মামলা আন্তর্জাতিক বিচার আদালতে ওঠার সম্ভাবনাটা কিন্তু তৈরি হচ্ছে। এখন একটা কথা বলে রাখি যে ফ্যাক্ট ফাইন্ডিং দলকে জাতিসংঘ পাঠাবে এটা নিশ্চিত কিন্তু নয়। জাতিসংঘের পক্ষ থেকে এরকম কোনো বিবৃতি কিন্তু দেওয়া হয়নি। আমেরিকান ওয়াশিংটনের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মাত্র
হতে পারে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদন প্রকাশ করে আমেরিকা হাসিনার উপরে চাপ তৈরি করতে চাইছে। তবে ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনে আরো একটা আকর্ষণীয় বিষয় তুলে ধরা হয়েছে। তাদের মতে মার্কিন কূটনৈতিকবিদরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম থেকেই খুব আক্রমণাত্মক অবস্থানে ছিলেন, কিন্তু ভারতীয় কর্মকর্তারা তাদের বোঝান যে শেখ হাসিনাকে সরাতে এতটা আক্রমণাত্মক হওয়া উচিত হবে না, কারণ শেখ হাসিনা সরে গেলে সেখানে ইসলামপন্থী গোষ্ঠীগুলো বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা দখল করে নিতে পারে, যেটা কিন্তু ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় সড়ো হুমকি হয়ে উঠবে। এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলে রাখি, বিষয়টা এতটা সহজ নয় যে দক্ষিণ এশিয়ার কোনো বিষয়ে ভারতের মতামতকে উপেক্ষা করে আমেরিকা কোনো কাজ করবে। আই রিপিট, এটা কিন্তু এত সহজ নয় যে দক্ষিণ এশিয়াতে ভারতের মতো শক্তিকে উপেক্ষা করা ক্ষমতা এই মুহূর্তে আমেরিকার আছে। আমি মনে করি আমেরিকার এই ক্ষমতা এখনো নেই, আর এজন্যই হাসিনার প্রশ্নে আমেরিকা তাদের আগের কঠোর অবস্থান থেকে কিন্তু কিছুটা হলেও সরে এসেছে। এখন এর সবই কিন্তু ওয়াশিংটন পোস্টের দাবি, কতটা সত্যি কতটা মিথ্যা এই বিষয়ে কিন্তু এখনই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। তবে আগামী কয়েক মাস ভারত অবশ্যই বাংলাদেশের প্রতি দৃষ্টি রাখবে। প্রথমত ভারত দেখবে যে বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলো সত্যি শক্তিশালী হয়ে উঠছে কিনা, এবং দ্বিতীয়ত জাতিসংঘ কোনো দল বাংলাদেশে পাঠাচ্ছে কিনা, কারণ এই দুটোই বাংলাদেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে, যা ভারতের জন্য খুব একটা ভালো খবর হবে না। এই পর্যন্ত আলোচনা করার পরে একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমার মনে হয় যে ভারতীয় উপমহাদেশে ভারতের স্বার্থকে উপেক্ষা করে আমেরিকার পক্ষে কড়া অবস্থান জারি রাখাটা অতটা সহজ হবে না, এবং অবশ্যই আন্তর্জাতিক স্তরে ভারতের এই মুহূর্তে যা প্রভাব, তাতে জাতিসংঘের পক্ষেও কোনো টিমকে ভারতের অনুমতিকে ব্যতি রেখে বাংলাদেশে পাঠানোর কাজটাও অতটা সহজ হবে না বলেই ওয়াশিংটন পোস্ট কিন্তু দাবি করছে। আর বাকি রইল শেখ হাসিনার বাংলাদেশের হাতে অর্পণ করার প্রশ্ন। একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমি মনে করি ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যাবর্তন করবে না, এবং এর পেছনে কিন্তু পাঁচটা ঠোস কারণ রয়েছে। প্রথম কারণ, মাননীয় শেখ হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ তিনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছেন। বিদেশি শক্তি ষড়যন্ত্রে মিলিটারি কু ঘটিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকারের নামে যাদেরকে শাসনভার দেওয়া হয়েছে তাদের কিন্তু কোনো রকমের আন্তর্জাতিক বৈধতা নেই। শেখ হাসিনার বিচার করা। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।